আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত এক আলেম, দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে ফাঁসি দেওয়ার জন্য আওয়ামী লীগ একটা হিন্দু সাক্ষী রেডি করছিল, নাম শুকরঞ্জন বালি। হিন্দু সাক্ষী তারে শিখায় আনছে। সাইদি রাহিমাহুল্লাহর বাড়ির পাশে বাড়ি ফিরোজপুরে। তারে শিখায় আনছিল যে তুমি গিয়া আদালতে বলবা সাইদি হলো রাজাকার, আমাদের এলাকায় অনেক নির্যাতন অত্যাচার করছে, আমার পরিবারের উপর নির্যাতন করছে, আমরা তার ফাঁসি চাই, এটা তুমি আদালতে গিয়া বলবা। এই শুকরঞ্জন বালি আদালতে আয়া কয়, সাইদি সাহেব খুব ভালো মানুষ আছেন হুজুর, আমি এটা কইতাম না। সুবহানাল্লাহ বলবেন না? যেমনি খালি কইছে সাইদি সাহেব ভালো মানুষ আছেন, আমি এটা কইতাম না। নাই আজাই নাই ওমা, হাইকোর্টের সামনে থেকে সাক্ষী নাই, হুট কইরা নাই হঠাৎ কইরা, হ্যাঁ হঠাৎ করে জীবিত হয়েছে, জাগ্রত হয়েছে ইন্ডিয়া। হাইকোর্টের সামনে থেকে সাক্ষীরে ধরে নিল কেডা? ইন্ডিয়া। হাসতেছেন বুঝেন? আপনার রাষ্ট্র তো রাষ্ট্রই নাই মিয়া, আপনি ক্ষমতার আশায় বইরেছেন। আপনার রাষ্ট্র নাই, আপনার বালু নামাইতে পারেন না ইন্ডিয়ার লাগে মিয়া, আপনি জানুনি না। আপনার অঞ্চলের মানুষ এই বালুটা নামায়া হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা হইতো। এই শয়তানের দল এই বালু নামানো, নুরি পাথর নামানো বন্ধ রাখছে। কেন? কারণ নুরি পাথর এবং বালু সব তারা বিক্রি করবো বাংলাদেশে। এই পাথর বালু সব ইন্ডিয়ারা বিক্রি করে। বাংলাদেশের যতগুলো পাথরের ডিলার আছে জিজ্ঞেস করে দেখেন যে পাথর তারা কই থেকে আনবে। কেন ইন্ডিয়া থেকে আনবে? আমার দেশের সম্পদ না? আমার দেশে আছে না? দুর্গাপুরে আছে না? সারা দেশে আমার দেশের সম্পদ যায়। এরা এগুলো বন্ধ রাখবে কেন? এই হিন্দুত্ববাদীদেরকে আপনারা যদি না বুঝেন, আপনারা তো গদ বাঁধা জিন্দিগি পার করতেছেন। সোহালে গরুটা লয়ে যাওয়া হির বাইরে এই চিন্তা চেতনা রাখেন না, বুঝবেন না, সব সমস্যায় পড়বেন। আলোচনা শুরু করছিলাম সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াত দিয়া। এই সব সমস্যার সমাধান এক জায়গায় কইছিলাম। সব সমস্যার সমাধান কয় জায়গায়? এক জায়গায়। এটা বইলা শেষ করব। মনোরঞ্জন শুকরঞ্জন বালি বাংলাদেশ থেকে গুম হইল, পাওয়া গেল কই? বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বাংলাদেশ থেকে গুম হইল, পাওয়া গেল কই? উসমান হাদি ভাইয়ের খুন করলো ঢাকায়, পাওয়া গেল কই? আবু সাইদ মীর মুগ্ধ খুন হইল, খুনি হাসিনারে পাওয়া গেল কই? মালকায়াটা লইয়া থাকা কামাল পাওয়া গেল কই? স্বরাষ্ট্রমন্ত্রী আগের সার্বক্ষণিক মদ খায়া মালকায়াটা লইয়া থাকত। এই মালখোর কামাল এরে পাওয়া গেছিল কই? তাইলে বুঝেন, সব খুনিরা খুন করে, বাংলাদেশও পাওয়া যায় কই? আমার রাষ্ট্র আর রাষ্ট্র আছে। রাষ্ট্র আপনারা বুঝেন, রাষ্ট্র এমন এক জিনিস যেটার মধ্যে নিরাপত্তা থাকবে। রাষ্ট্রের প্রথম শর্ত কি? রাষ্ট্রের এমন একটা সেনাবাহিনী থাকবে, এমন একটা গোয়েন্দা সংস্থা থাকবে যারা দেশকে নিরাপত্তা দিতে সক্ষম। কথা বলেন না কেন? রাষ্ট্র বলা হয় এমন জিনিসকে, রাষ্ট্র বলা হয় এমন জিনিসকে যা তার জনগণকে এমন একটা সেনাবাহিনীর মাধ্যমে, এমন একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা দিতে সক্ষম। আপনি বলেন ঢাকা শহরে সারা দেশের পরিচিত একটা যুবক এইভাবে দিনে দুপুরে খুন হয়েছে, খুনি ৫ ঘন্টা পরে ইন্ডিয়া পালায় গেল, এটা কোনো রাষ্ট্র? আমনের কাছে রাষ্ট্র মনে হইতেছে আমনে গদবাদা জিন্দিগি, তো আপনি মনে হচ্ছে আমি তো বাচ্চা আছি। যদি আমনে মরবানি দিন বুঝবাই। ওমা মগবাজার ফ্লাইওভারে হুট করে ফ্লাইওভারের উপরে আমি এই দিন ঢাকা যাইতেছি, আমি কিছুক্ষণ আগে মগবাজার পারিছি, হুট করে কেটা জানি বোমা ফেলাইছে, একজন লোক মারা গেছে। এটা কোনো রাষ্ট্র হইল? মানে যার মন চাইতেছে যে মন চাই মানুষ মেরে আবার কেডা মারতেছে এটাও কোন জানি। আমি একটা কথা বলি, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার সাথে এই দেশীয় চর গোয়েন্দা সংস্থার কিছু দালালরা এগুলোর সাথে জড়িত। এই দালালরা এখনো আওয়ামী লীগের দালালি করতেছে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের সব কিছুকে বানচাল করবার জন্য এরা প্ল্যানিং করে এগুলো করতেছে। প্রিয় হাজিরিন, এই কথাগুলো আমাদের আপনাদেরকে কেন বলতে হয়? মুসলিম উম্মাহ সজাগ থাকেন। আপনারা তো বিশেষ করে কলমাকান্দা, দুর্গাপুর যারা সীমান্ত অঞ্চলের মানুষ খুবই রিস্কের মধ্যে আছেন, বুঝতেছেন না? খুবই রিস্কি জিন্দিগিতে আছে। এই হিন্দুত্ববাদীদের এক বিরাট স্বপ্ন এই বাংলাদেশ দখল করা।
তাদের বড় মানচিত্র যেটা অখণ্ড ভারত, এই মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশ পাকিস্তান এই রাষ্ট্রের নামই নাই। তাদের রাষ্ট্রের বড় মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশে কি নাই, তারা নাম বলে বিশ্বাসই করে না। আচ্ছা, জীবনে কোনোদিন চিন্তা করছেন, মুরব্বীরা আসুন, যুবক ভাইরা যারা বুঝমান সবাইরে একটা কথা প্রশ্ন করি, জীবনে কোনোদিন চিন্তা করছেন হাইরি 47-এ দেশ ভাগ হইল, 1947-এ ধর্মের উপর ভিত্তি কইরা দুইটা রাষ্ট্র আলাদা হইল। কিসের উপর ভিত্তি কইরা? হিন্দুদের আধিপত্য অধিক, হিন্দু থাকবার কারণে একটা রাষ্ট্রের নাম হলো হিন্দুস্তান, ভারত না। তখন রাষ্ট্রের নাম কি ছিল? আরেকটা রাষ্ট্রে অধিকাংশ মুসলমান হওয়ার কারণে সেটার নাম হলো পাকিস্তান, মানে পাকিস্তান, ধর্মীয়ভাবে পাক। এই জন্য কি বলা হইলো? আমাদেরটা হলো পূর্ব পাকিস্তান, ওইটা হলো। মুরব্বীরা সামনে রেখে সবার একটা প্রশ্ন করতেছে, জীবনে কোনোদিন চিন্তা করছো একটা দেশ এবার 2-3 হাজার কিলোমিটার দূরাত কিভাবে হয়? হাস্যকর না? মানে কই পাকিস্তান আর কই বাংলাদেশ, এইভাবে পুরা ভারতের মাথার উপরে দেয়া এত বড় একটা জগদ্দল পাথর, এত বড় একটা দানবের উপরে দেয়া এই হাজার হাজার কিলোমিটার দূরে এটা একটা গ্রাম হইতে পারে। আপনারা একটা কথা জিজ্ঞেস, আপনারা এলাকার নাম কি সতরংপুর না? মনোরঞ্জন সতরংপুর, এটা কোন থানা পড়ছে? জেলার নাম কি? কুড়িগ্রামে আরেকটা সতরংপুর আছে, কোন জায়গায়? কথার কথা ধরেন, কোথায়? আচ্ছা, এখন যদি কোন যায় যে কুড়িগ্রামের সতরংপুর আর এই কলমাকান্দার সতরংপুর দুইটা এক গ্রাম, দুইটার মেম্বর একটা, কোন আপনারা হাসি মারছে? কোন কিন্তু টি হাসি মারছে, বুঝছো? তাইলে বাংলাদেশের লগে পাকিস্তানি বা রাষ্ট্র হয় কেমনে? এই শয়তানিটা ইংরেজরা আর হিন্দুরা মিল্লা করছিলই। ইন্দিরা গান্ধী ওই সময়ের যারা প্রভাবশালী হিন্দু নেতা ছিল, এদের প্ল্যানিং ছিল যে আজ হোক কাল হোক বাংলাদেশের সাথে পাকিস্তানের মিলতো না, বনিবনা হইতো না, ঝামেলা ওইবই, আর বাংলাদেশটা আমরা দখল করব। চিন্তা করেন, এই দুইটা কি দেশ হয়? এই এত দূরাত্তে হে 90 থেকে নিয়াজি ভুট্টু এরা বাংলাদেশ শাসন করতে পারবো, আর এই 90 থেকে শেখ মুজিবুর রহমানের কথা পাকিস্তানিরা মানবো? সাদামা কোন জি ঠিক মতো এই এলাকার এমপির কথা শুনছে না, কলমা আন্দার লোকের কথা দুর্গাপুরের লয়ে বনে না, কথা কোন রে? কলমা আন্দার এমপির কথা দুর্গাপুরের উপজেলা চেয়ারম্যান শুনছে না, অথচ একই দল করে। আর এই পাকিস্তানের এক নেতার কথা বাংলাদেশের লোকেরা শুনলবো, আর বাংলাদেশের নেতার কথা পাকিস্তান শুনলবো, এটা কোনো কথা হইল? এই হাস্যকর দেশ কেন বানাইলো? আমি আপনাদের অঞ্চলের উদাহরণগুলো দিলাম, এই অঞ্চলের সব রাজনীতি পলিটিক্স এটা আমার মুখস্থ, সব জানি। আমি ছোটবেলাতেই রাজনীতি সচেতন এবং রাজনীতির ব্যাপারে আমার খুব ইন্টারেস্ট। আমি ছোটবেলাতে রাজনৈতিক পড়াশোনা, রাজনৈতিক সারা দেশের হালচাল আমার লগে বইলে আমি 5 মিনিটে কই দিতে পারবো। কথা বুঝছেন না? ইনশাল্লাহ এটা আমি সব খবর রাখি। আমি চালতে বাইরে আয়, আমার মামা এনে আছে, আরো কয়েকজন আছে, জিজ্ঞেন যে আগামীতে কি হইব, হাসিনা কবে যাইতেছে বা কি হইতেছে, এরপরে সরকারটা কি হইব, সব কইসলাম। মনে হয় না যে হুজুরে সাড়াম ছাড়তেছে, লেডি আন্দাকে খবর লইন যে লেডির কান্দার যুবক পোলাবান্ডি সহ জানি। আলহামদুলিল্লাহ, এটা আমি কইসলাম। এই জন্য আপনারা একটা কথা কয়ে যায় যে এই চক্রান্ত গুলো করাই হয়েছে এই জন্য যে আজ হোক কাল আমরা দেহায়াম, আমরা পাকিস্তানের লাগে তোমরা যুদ্ধ লাগছিন, আমরা তোমরা হেল্প করছিলাম, কেউ ছিলাম হেল্প করছিলাম, কখন তোমরা সহযোগিতা করছি, কখন তোমরা আমরা গোলামি করো। কথাটা বুঝছেন না? এটা অনেকটা বড় হইলো এরম মনে হয় আপনার এক লোকের লোক কাজে লাগছে, একবারের লোক আরেকবারের কাজে লাগছে, ওর আপনার পাশের বাড়ির এক লোক আপনার লোকে লাঠি লইছে, কি হচ্ছে? লাঠি লইছে। লাঠি লওয়ার পরে ওই যে দল, আরেক দল হইছে আপনার লোক, একজন মোহাব্বত আছে পাশের বাড়ির, আরেক বেটার লোক কাজে লাগছে, একটু দূরাত কি হচ্ছে? কথা কুঞ্জে বেড়ান, কথা বুঝুন না কি? একটা গ্রাম বাংলার ভাষা করতেছি, সহযোগিতা করছি, কি হচ্ছে? কথা কন্যা করে আপনার লোকে দূরার একজনের কাজে লাগছে, আপনার পাশের বাড়ির লোক আপনার কি হচ্ছে? অনি হেল্প করছে, এই লোক তো ভাগ্যে গেছে আপনি সেরি বে দিলে হল কই দল, আপনি সেরা বে হল্লে হল্লো কই ওর লোক, আপনি স্যাররা কোনো সারি হরাবেন, এটা কল লাগবে। আপনি কাল কি চুক্তি করবেন, ব্যবসা করবেন, এটাও কল লাগবে। ইন্ডিয়ার ভাবটা অনেকটা এরকম হয়েছে না? এটা আওয়ামী লীগ বুঝতো না, কারণ এরা তো গোলামের জাত, গোলামি করতে করতে এরা শুয়ে গেছে গা।
যদি বুঝতো যে ইন্ডিয়া কেন আমাদের উপর এমন করবে, যদি বন্ধুত্ব হয় তাহলে সীমানার মধ্যে গুলি করে পাখির মতো কেন আমাদের মানুষদেরকে মারবে? এটার নাম বন্ধুত্ব। এই বাংলাদেশে কোনোদিন বাংলাদেশের বিজিবি বিডিআর কখনো কি কাঁটাতারের বেড়ায় এভাবে অনর্থক ভারতের লোকদেরকে মারছে? আমরা লোকেরা এইভাবে ভর্তি মারতো কে? এরপরে ওই গোলামটি বুঝে না, মানে ওই যে আল্লাহ মাফ করুক কি কই আমি, তো আমার প্রতি রাগ করে এর আর বিবেক না কুত্তা পেশাব করে দিছে নাইলে। আরে ভাই আজীব কথা, বন্ধু আবার কেমন এটা যে আমাদেরকে তিস্তার পানি দেয় না, পুরা কুড়িগ্রাম অঞ্চল রংপুর অঞ্চল এই চাষাবাদ করতে পারে না, যখন চাষাবাদ করার সময় তখন পানি আটকায় রাখে, আবার যখন বন্যার সময় সব পানি ছেড়ে দিয়ে মানুষের বাসায় লই যায়। আচ্ছা এইরকম বন্ধু তাকে সত্যি ধরা আছে? হ্যাঁ, যেই বন্ধু যখন হাহাকার পানি দেয় না খাইতো, আর যখন বন্যা আইছে তখন মুতে দেয়, এটার নাম বন্ধু? আওয়ামী লীগের এটাই বন্ধু। ওই যে আব্দুল মুমিন একটা আছেন, আমি আব্দুল শয়তান রাহি পররাষ্ট্রমন্ত্রী, ওই তো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারত বাংলাদেশের সম্পর্ক কি সম্পর্ক মনে নাই না? আপনারা বানাই কইতেছে এটি শয়তানের বাচ্চাতে স্বামী কেডা স্ত্রী কেডা? হিন্দু বেড়ার হাসিনার স্বামী বানাই স্ত্রী, কথা তো একটা মিলন লাগবো। হাসিনা বাংলাদেশের তো আর স্বামী অন্যের কোনো ভাব নাই, মানে এটা গপ্পের কোনো ভাব হইলো? স্বামী স্ত্রী সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই সেই। কেন এরা দালালি করতো জানেন? এরা দালালি করতো ক্ষমতার জন্য। কিসের জন্য? ক্ষমতার জন্য। কইব হুজুর আওয়ামী লীগের যেটি আছে, হুজুর আমরাই খালি করি, সব দলই করে। আরে বাংলাদেশে যেই দলই হোক আমরা এই প্রশ্নে একমত এবং সুস্পষ্ট কথা, যে কোনো দল ভারতের দিল্লির গোলামি করবে ইনশাআল্লাহ কথা দিলাম অচিরেও এরাও লাঠি খাবে। বাংলাদেশে সবকিছুর সাথে আপোষ করা যাইতে পারে, কিন্তু দিল্লির গোলামির সাথে আপোষ করা হবে বুঝে না। যেই জাতি এখনো বুঝে না দিল্লি আমাদের সবচেয়ে বড় শত্রু, হিন্দুত্ববাদীরা আমাদের সবচেয়ে বড় শত্রু, এরা বুকার স্বর্গে বাস করে। আর যারা যেই প্রজন্ম বুঝে যে দিল্লি আমাদের ইসলামের এবং এই ভূখণ্ডের সবচেয়ে বড় শত্রু, এরা হলো সবচেয়ে বড় দেশপ্রেমী। হিন্দুত্ববাদীদেরকে যারা বন্ধু মনে করে এরা দেশদ্রোহী, এরা হলো বাংলাদেশের হিন্দুত্ববাদী রাজাকার। আমরা পাকিস্তানি রাজাকার কয় না, এরা কইবেন ভারতীয় রাজাকার। আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি, ভারতের বিরুদ্ধে বক্তব্য দেই, এরা কি কয়? আমরা পাকিস্তানি রাজাকার না রে বেটা। পাকিস্তান যে বাংলাদেশের উপর জুলুম করছে এটা আমরা স্বীকার করি। ৭১ আমাদের উপর জুলুম করছে, এই জুলুমটা রাজনৈতিক ছিল, করছে জেনারেলরা। পাকিস্তানের সাধারণ মানুষ করে নাই, জেনারেলরা করছে। এই সেনাবাহিনীর জেনারেলরা যেই আমাদের উপর জুলুম করছে, আজকে যারা চেতনার ট্যাবলেট বিক্রি করো, চেতনা, মুজিবের চেতনা, ৭১ চেতনা, বাঙালি চেতনা, এই চেতনা ব্যবসায়ীদেরকে বলি, এই আপনারা একটা প্রশ্ন করবেন এই চেতনা ব্যবসায়ীদেরকে, এই চেতনা ব্যবসায়ীরা ৭১ চেতনা ট্যাবলেট বিক্রি করো, তোমাদের বাপ শেখ মুজিব ৭১ পরে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন বুট্টুরে বাংলাদেশ লাল গালিচা সংবর্ধনা কেন দিছিল? প্রশ্ন করবেন এদিন। চেতনার ব্যবসা করো, পাকিস্তানের প্রধানমন্ত্রী বুট্টুরে বাংলাদেশে শেখ মুজিব কেন লাল গালিচা সংবর্ধনা দিল? তখন কোন চেতনা ছিল তোমাদের? ক্ষমতার চেতনা। ক্ষমতা মনে করেন আমরা ইসলামের কথা বলি, দ্বীনের কথা বলি, জনসমর্থন হয়। এখন তারা কি কইয়া, এই যে ফজু পাগলার মতো লোক কি কইয়া ভোট চাইব? দেখেন না একটা আছে না পাগল, হ্যাঁ কি কইব? হ্যাঁ খালি কয় চেতনা চেতনা, হ্যাঁ খালি চেতনা। হ্যাঁ কয় যে আলেমুল আমাদের গড়ে নাকি সন্তান যেন জন্ম না দেয়, মহিলাদেরকে বলে নাউজুবিল্লাহ। এইসব চেতনা ব্যবসায়ীরা দুনিয়ায় টিকতে পারবে না। যারা আল্লাহর পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, ওই যে একটা কথা কইছিলাম না যে একটা কথাই সব সমাধান, এটা হলো কোরআনের আয়াত সূরাতুল আরাফ ৯৬ নম্বর। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ঈমান আনতে, কি করতে? ঈমান আনতে। হে জমিনের বাসী, ওয়ালাউ আন্না আহলাল কুরা, হে জমিনওয়ালারা, আমানু, তোমরা যদি ঈমান আনতে, ওয়াত্তাকাউ, তাকওয়া অবলম্বন করতে,
দ্বীনের পথে অটল অবিচল থাকতে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে, নিজেদেরকে আল্লাহর পথে, ইসলামের পথে, শরিয়ার পথে পরিচালিত করতে। আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতাম, সমস্ত বারাকাগুলো তোমাদের জন্য খুলে দিতাম। আসমান এবং জমিনের যত বরকত আছে, সুবহানাল্লাহ, আস্তে আস্তে দেখবেন পেয়ারা ছোট হইতেছে, আস্তে আস্তে দেখবেন খেজুর ছোট হইতেছে, আস্তে আস্তে দেখবেন সমস্ত জিনিসপত্র কি হইতেছে, ফসল কমতেছে, জিনিসপত্র ছোট হইতেছে। কেন? বারাকা উঠে যাচ্ছে, ইসলামী শাসন নাই, কোরআনী শাসন নাই। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, 4 বছরে আফগান জাতি শরিয়ার উদনে পুরা ভূখণ্ড চেঞ্জ করে দিছে। আল্লাহু আকবার, পুরা ভূখণ্ড চেঞ্জ করে দিছে। পুরো পৃথিবীতে আফগানরা হইছে রোল মডেল। যে আফগান জাতিকে আমেরিকা বলছিল, পুরা পৃথিবী বলছিল, আরে তালেবানরা স্বাধীন করছে, কি হইছে, তালেবানরা দেখবা খাওয়াইতে পারবো না, না খাওয়ায় মানুষ মরে যাবো গা, হইছিল কি কয় নাই? না খায়া মরে নাই। পুরো পৃথিবীতে 3 বছর যাইতে পারে নাই, 21 সালে স্বাধীন হয়েছে, 24 সালে আইসা পুরো পৃথিবীতে আফগান জাতি, আফগান মুদ্রা পুরা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আফগান জাতি এত উন্নত করছে। আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, উল্টা বইরা মঞ্চ ভাঙ্গা যাওয়ার বাংলাদেশ। এই 54 বছরের চেতনা ব্যবসার বাংলাদেশ দেখছি। এই 54 বছর চেতনার ব্যবসা কইরা বাংলাদেশের কোনো উন্নতি হয় নাই। চ্যালেঞ্জ করলাম, 4 বছরে আফগান জাতি যে উন্নতি করতে পারছে, এই উন্নতি আমাদের দেশে হয় নাই। চাকরি পাইতে হইলে এখনো যুবকের 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে, এই হলো উন্নতি। আস্তে আস্তে যুবকের চাকরি পাওয়ার ঘুষের টিহা বাড়তাছে, এটা হলো উন্নতি। আগে 3 লাখ দেওয়া লাগতো চাকরি করলে, পরে 5 লাখ, পরে 7 লাখ, তখন 10 লাখ, কোনো ক্ষেত্রে 15 লাখ। কথা কই না কেরে? এই হলো উন্নতি। রডের বদলে বাঁশ। উন্নতি কি? রডের বদলে বাঁশ। উন্নতি কি? যুবকদেরকে অটু পাস কি পাস? পড়ালেখা নাই, অটু পাস যে দিছে কখন বুঝতেন না, 5টা 7টা বছর গেল। এই ফুলাফান যেটি অটু পাস দিছে, এটি যখন ডাক্তার হইব, সার্জারি আর অপারেশন করে সমানে রুগী মেরে ফেলবো, ইন্দা তখন বুঝদার ভাই, তখন বুঝতেন না। এই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিছে হাসিনা। আওয়ামী লীগ সমস্ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। এটা ভারতীয় রয়ের মিশন ছিল যে যদি শিক্ষা ব্যবস্থা ধ্বংস না করা হয়, শিক্ষিত যুব সমাজ হয়ে যায়, ওই যুবকেরা ভারতের গোলামি করবে না, অশিক্ষিত সমাজ করতে হবে। অশিক্ষিতদেরকে মদের বোতল, ইয়াবার ট্যাবলেট, আর হলো নেশা, আর হলো হিন্দি সিরিয়াল, আর ডিজে পার্টি, আর হলো হিন্দি মুভি দিয়া দেন, বাস আমাদের গোলামি করবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আর জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই যে মুরব্বী আপনাদের এলাকার আব্দুল সালাম কিরণ সাহেব, উনি কিন্তু একটা কথা বলছে যে হুজুরের প্রচুর ব্যস্ততা, এর মধ্যেও আপনাদের এলাকার সন্তান ব্যারিস্টার সাহেবের কথায় একটু সময় দেয়া। এখন বাস্তবতা হইল কি জানেন, আমি যখন অনেক আগে আমার সাথে একজন দেখা করছি নেত্রকোনার এই প্রোগ্রাম বিষয়ে, ফজলুর রহমান ভাই, কিংবা আপনাদের যে কৃতি সন্তান আপনাদের এলাকার, আমি ওই সময় থেকেই বলছি যে ইনশাল্লাহ আমি 11টায় আসবো। এটা একটু আগেও জানাই দিছি যে 11টায় আমার আসতে হবে। আজকে আমি নেত্রকোনার আরেক পরিচিত মুখ, পিরাপিরি বুঝেন তো, ধরলে মানে সারে না, বাবর ভাইয়ের বাড়িতেও গেছিলাম মাহফিলে, লুৎফুজ্জামান বাবর ভাইয়ের। ওই মদন থেকে ঠেললে আইতে আইতে নেত্রকোনা ভার হইয়া, বুঝছেন না, আইতে আইতে এই যে কুয়াশা, রাস্তা দেয়া যায় না এমন অবস্থা, রাস্তাঘাটে খুব কুয়াশা, রাস্তার অবস্থা নাজু। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের মাঝখানে, আমি তো ওই যে নাজিরপুর না কোনো লেঙ্গুরাটা সবাত কইয়াও গেছি, সতরংপুরায় আমি ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মিলাই দিছে, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি তো দোয়া করি কি জানেন, সবার লাগি যে আল্লাহ
এই উম্মতে মুসলিমার সকল মুসলমান রে মর্দে মুজাহিদ হিসেবে তোমার রাস্তায় দ্বীনের পথে শহীদ হওয়ার তৌফিক দান করুন। আমি এই তামান্না লইয়া ঘুরি, এক একজনের এক একটা তামান্না, বুঝলেন না? কেউ এমপি হইব, চেয়ারম্যান হইব, মন্ত্রী হইব, অনেক কিছুর চিন্তা ভাবনা, অনেকের মেম্বার হইব, কেউ কমিশনার হইব, অনেকের অনেক চিন্তা না, কেউ আছে বেশি টিয়া কামাইব, এটা মানে অনেক ধরনের চিন্তা এক একজনের। দুনিয়াবি চিন্তা চেতনা আমাদের, কিন্তু সবচেয়ে বড় চিন্তা চেতনা থাকতে হবে আখিরাতে। কারণ যে যত বড় আশাই করুন, চিন্তা চেতনায় রাখুন, আজকে রাজ্যে মরে যেতাম না, এটার কোনো গ্যারেন্টি আছে? এই জন্য আমি তো সবার লাগি দোয়া করি, সঙ্গীত গাই। আমি জেলখানায় গিয়া শাহাদাতের যত গজল আছে মেলাডি গজল মস্ত করছিলাম, খালি শহীদ হওয়া। কারণ এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া কয়েকদিন আগে মনে নাই যে সাদ্দাম এখন যে রুহির কথায় উঠতো আর বইতো আপনার এলাকার মানুষ, অন কই এটা হলো রিয়েলিটি। কষ্ট লাগে, কষ্ট লাগে। আমার একটা কথা অনুমনে আছে, 5ই আগস্টের পর আপনাদের এলাকার আরেকজন সন্তান মুস্তাক আহমেদ রুহি, তার একটা পোস্ট আমার ভীষণ খারাপ লাগছে, কষ্ট লাগছে। তার মেয়েটা মারা গেছে। একটা বাবার কাছে তার সন্তান মারা যাওয়া, আই হাই, পৃথিবীতে এর চাইতে কষ্টের আর কিচ্ছু নাই। এই সন্তানটা মারা গেছে, জানাজাত পর্যন্ত আইতে পারছে। এই যে কষ্ট, আমি তার ফেসবুক পোস্টটা পুরাটা পড়ছিলাম, তখন চিন্তা করলাম এই ঘৃণ্য রাজনীতি, কিছুদিনের ক্ষমতা আর এই কিছুদিনের তাকাব্বুরি আজকে কোথায় নিয়ে ফালাইছে। সন্তান মারা গেলেও কাছে আসতে পারে না মানুষ। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর পরিস্থিতি। এটা কোন লাগতো না, কি লাগে না লাগে। তো কি ভয়ঙ্কর চিন্তা ভাবনা করেন, সন্তান মারা যাচ্ছে, আসতে পারতেছে না। তাইলে আজকেও যারা আমরা মনে করতেছি ক্ষমতার খুব কাছাকাছি, আল্লাহ জানে কোন দিকে কোনটা মূল্য, কি গইর মাইরে কিছু উল্টাই জানে কি, এটা তো আল্লাহ ভালো জানে। আমরা কেউ কিন্তু জানি, কিন্তু এই জিনিসটা একবার কি আমরা মাথায় আনছি যে আমরা যে এইভাবে চিন্তা করি, একবারে সেলসেলে চিন্তা করতেছি। হাসিনাও সেলসেলে 2041 পর্যন্ত চিন্তা হচ্ছে। কথা কন্যা করে টিভিটা খুললেই খালি 41 সালের গল্প। 2025 হয়তো আসছে না, ওহনি নাই। আমি বিশ্বাস করেন, কিরে বড়া কিসে, আমি পারবাম।